বলুন, ইলেকশন কমিশন কি এটা বোঝাতে চাইছে 50 বছরের বয়স যাদের হয়ে যাবে তাদের সন্তান প্রজনন ক্ষমতা হারিয়ে যাবে, তারা পারবে না, প্রজনন ক্ষমতা থাকবে না, এটাকে বোঝাতে চাইছে? ঘুরে ফিরিয়ে আপনার কিছু না কিছু ভুল বার করবে, আর ভুলটা মেজর নন ইস্যুকে ইস্যু করবে। আপনারা জানেন বিশ্বখ্যাত ব্যক্তি, বাংলার গর্ব অমর্ত্য সেন স্যারকে, নোবেলজয়ী যিনি, তাকেও ডাক হয়েছে তার পিতা পুত্রের বয়সের এই পার্থক্য নিয়ে। ভাবতে পেরেছে হাত দিতে দিতে কোথায় পৌঁছাচ্ছে? আজ বাঙালি একজন টপ ক্লাস মানুষ, ওয়ার্ল্ড ক্লাস মানুষ, তাকেও এরা ছাড়ছে না। কদিন আগে রবি ঠাকুরের গাওয়া জাতীয় সঙ্গীতের আক্রমণ, বঙ্কিম বাবুকে আর বলবো ভাষাটা বলা যাবে না, আমাদের শ্রদ্ধেয় হৃদয়ে থাকে। তারপরে আমাদের রাজা রামমোহন রায় স্যারকে যে যা পাচ্ছে বাঙালিদের উপর অত্যাচার চলছে, কোনো কারো কথা নাই। তাই আপনাদের বলবো তৈরি হতে হবে, আমাদেরকে মাঠে ময়দানে লড়াই হবে, আইনি লড়াই হবে। অলরেডি আমি মামলা করে রেখেছি, এখন যেগুলো আছে সেগুলো নিয়েও তো অ্যাড করতে পারি বা নতুন মামলা করতে পারি। আপনারা আতঙ্কিত হবেন না। আর দ্বিতীয় কথা, মাঠে ময়দানে থাকতে হবে আমাদেরকে। মমতা ব্যানার্জি মনে হয় কি আপনার হয়ে লড়াই করবে? মনে হয় আপনাদের দলিত, আদিবাসী, মুসলমান, পিছড়ে বর্গের হয়ে লড়াই করবে না? কারণ এরাই তো মমতা ব্যানার্জি এদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আদিবাসীদের ফেক এসটি সার্টিফিকেট। অরিজিনাল যে আদিবাসী সে সার্টিফিকেট পাচ্ছে না, ডুপ্লিকেট পেয়ে যাচ্ছে। ফেক এসটি এসসি সার্টিফিকেটের রমরমা, যে আমার পিছড়ে বর্গের গরিব হিন্দু মাটা, তার ছেলেটা যে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, সংরক্ষণের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যে 22% আছে, সেই 22% তার ছেলেটা পাচ্ছে না। কারণ যে দলিত নয়, দলিত সেজে সে দলিত কোটায় চাকরি করে নিচ্ছে। আজ রঙ্গনাথ মিশ্র কমিশন অনুযায়ী আর্থসামাজিকভাবে মুসলমান যারা অনগ্রসর শ্রেণীতে আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য, মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য 10% সংরক্ষণের কথা বলেছিল। মমতা ব্যানার্জি হাতে শুধু একটা কাগজ ধরিয়ে দিয়ে সংরক্ষণটা কেড়ে নিয়েছে। একইভাবে মমতা ব্যানার্জি যেভাবে ওয়াকফটা ডুবালো আপনাদেরকে, বুঝতে পারছেন কেমন ভাবে ডুবিয়েছে? একইভাবে এসআইআরটাও আপনাদেরকে ডুবাবে, মিলিয়ে নেবেন আপনারা। যদি আমরা পেশার না তৈরি করতে পারি, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে যদি আমরা পেশার তৈরি করতে পারি যে আপনাকে এই কাজগুলো করতে হবে, তাহলে জানবেন এই এসআইআর এই ওয়াকফের মতোই বিজেপির হাতে তুলে দেবে। তাই আপনাকে আমাকে তৈরি থাকতে হবে। আমি খবর পেলাম 21শে জানুয়ারি নাকি হিয়ারিং এর প্রচুর ডাক পড়েছে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা 21শে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে যেতে চান তাদের বলবো নিশ্চিন্তে আপনারা চলুন। তার আগে আমাদের যারা নেতৃত্বরা আছে, আমাদের নেতৃত্বদের সাথে কথা বলুন, অ্যাপ্লিকেশন লিখে সব ভিডিওতে জমা দিন গড়ে, যে আমাদের ডেট চেঞ্জ করা হোক। অপশন ডেট চেঞ্জ করা হোক, হবে তো নাকি ভাই? কারা কারা যেতে রাজি 21শে জানুয়ারি? মায়েদেরকেও কিন্তু এবার যেতে হবে, শুধু বাপেরা নয়, মায়েদেরকেও যেতে হবে। তাহলে আপনারা কি করবেন? আমাদের যারা নেতৃত্বরা আছে আইএসএফ এর, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে কথা বলে অ্যাপ্লিকেশন লিখুন, কাল থেকে জমা দিয়ে দিন যে আমাদের ডেট চেঞ্জ করা হোক। যাকে ডেকেছে সে ওই চিঠির এগেনস্টে একটা চিঠি করবে, বায়ান কি হবে সব আমাদের নেতৃত্বরা জানে, যারা আছে লিখে দেবে। আপনারা যে জমা করে বিডিও অফিসে রিসিপ্ট নিয়ে চলে আসবেন, অন্য সময় আপনাদের ডেট দেবে। তবে একটা কথা বলে রাখি, হিয়ারিং এ যারা যাবেন, হিয়ারিং এ যাওয়ার পরে হিয়ারিং হবে, হয় ফিরে চলে আসবেন না। আপনাকে হিয়ারিং এর জন্য যে কাগজটা দিয়েছে ওখানে কিন্তু একটা স্ট্যাম্প মেরে সই করিয়ে নিয়ে আসবেন। কারণ আপনি হিয়ারিং এ অ্যাটেন্ড করলেন কি করলেন না, ওই স্ট্যাম্পের উপরে নির্ভর করছে। হয়তো আপনি হিয়ারিং এ অ্যাটেন্ড করলেন, সব কাগজপত্র দেখালেন, আমাদের অজুদ্দিনকে ডাকবে, অজুদ্দিন যাবে, কাগজ দেখিয়ে চলে আসবে। পরে কি বলবে? যদি এর কাগজে না স্ট্যাম্প লাগানো থাকে বলবে ও আসেনি, তাহলে ও ফ্রড ভোটার, ফেক ভোটার, তাহলে ওর নামটা কেটে দেওয়া হোক। এই ভুলটা আপনারা করবেন না। হিয়ারিং যদিও এখন সুপ্রিম কোর্ট এখন স্টে দেয়নি, আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, এটাই বিষয়টা নতুন করে ইনক্লুড করব বা নতুন মামলা করব, তার মধ্যে হয়তো অনেকের হিয়ারিং এ ডাক পড়তে পারে। অনুরোধ এটাই যে আপনারা যারা যাবেন, যখন হিয়ারিং এ যাবেন, কাগজপত্র যেমন বুঝাবেন, সাথে সাথে আপনিও স্ট্যাম্প সিলটা বুঝে নেবেন, না হলে আপনাদেরকে আবার এরা দ্বিচারিতা করতে পারে। নামের বানান ভুল, একার ওকার, তার জন্য ডাক পড়েছে। তাই আপনাদের বলবো
এটা শুধুমাত্র আপনাকে আমাকে হয়রানি করা ছাড়া আর কিছুই নয়। কারণ এটুকু বলে যাই, আপনাদের বড় ভাইজানের নাম কি গো? ঠিক জোরে হলো না, আওয়াজ ঠিক পাচ্ছি না। আব্বাস ভাইজান অনেক আগেই আমাকে বলে দিয়েছে, জানি না উনি যেগুলো বলে আমরা দেখি অনেকটাই বাস্তবে মেলে। অনেক আগে আমাকে বলেছে যে তুই প্রস্তুতি রাখ, সুপ্রিম কোর্টে গিয়ে তোকে মামলা করতে হবে, উকিলের সাথে কথা বলে রাখ। আমার এক হিন্দু, আমার এক মুসলমান, আমার নমশূদ্র, আমার দলিত, আমার আদিবাসী, আমার মতুয়া, যে কেউ হতে পারে, যদি একজন বৈধ ভোটারের নাম কাটা যায়, সেই ভোটাধিকারে বাঁচিয়ে নিয়ে আসার জন্য তুই দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবি। তাই সুতরাং কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে পিছড়ে বর্গের মানুষ, কে নমশূদ্র, কে মতুয়া, আমাদের খামচিহ্ন দেখার দরকার নাই। আপনারা নিশ্চিন্তে থাকবেন, সংবিধানের 326 নম্বর ধারায় আপনার ভোটাধিকারের অধিকার দেওয়া হয়েছে। ওখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে আপনি 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক, আপনার ভোটদানের স্বাধীনতা আছে। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার কোন রাজনৈতিক চক্রান্তে পড়ে যদি কারো ভোটাধিকার কেড়ে নিতে চায়, তার মানে আর্টিকেল 326-কে সে ভায়োলেট করছে। তাই আর্টিকেল 326-এর অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আপনার পাশে আইএসএফ থাকবে, খামচিহ্ন থাকবে, শামসুর আলী মল্লিক সাহেবরা থাকবেন, বিশ্বজিৎ মাইতিরা থাকবেন, তাপস ব্যানার্জিরা থাকবে। আমরা আপনার পাশে থাকবো, আপনার হয়ে আমরা সর্বোচ্চ লড়াই করব। ভয় পাওয়ার, এটা ভয় পাওয়াতে চাইছে, আমরা ভয় পেলে অসুবিধে হবে, আমরা ভয় পাবো না, লড়াই করবো। এইটুকু একটা কথা বলে দিই, আমি শুনছিলাম এখানে প্রোগ্রামটা অন্য জায়গায় হওয়ার কথা ছিল, সেখানে হয়নি, অন্য জায়গায় হয়েছে। আমি ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধু ভাইদেরকে, তারা যথেষ্ট সহযোগিতা করেছে। ধন্যবাদ জানাবো দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা অগণিত বাপ ভাইদের সাথে সাথে আজকে পাল্লা দিয়ে মা বোনেরাও আজকে এসে বুঝিয়ে দিয়েছে আইএসএফকে শুধু বাপ ভাইরা ভালোবাসে না, মা ভাইরাও আইএসএফকে যথেষ্ট ভালোবাসে। আর মায়েরা আজকে এখানে এসে বুঝিয়ে দিয়েছে, মমতা ব্যানার্জিকে বার্তা দিয়ে দিয়েছে, শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদের তুমি মাথা কিনতে পারবে না। স্কুলে শিক্ষক চাই, হসপিটালে ডক্টর চাই, তাহলেই মায়েদের ভোটটা হয়তো কিছুটা তুমি পেতে পারো। তবে মায়েদের বলবো, আমি 1000-1200 টাকার বিরুদ্ধে নয়, যেটা দিচ্ছে সেটা ছাড়বেন না। কিন্তু যদি মায়েরা রাজ্য পরিচালনার দায়িত্ব আগামী দিনে আমাদের হাতে তুলে দেন, 1000-1200-এর পরিবর্তে মায়েদের গেলে মাস গেলে 5000-এর ব্যবস্থা আইএসএফ করে দেবে। তার পরিবর্তে কিছু কাজ বুঝে নেবে। শুধু তাই নয়, মায়েদের বলে যাই, 1000-1200-এর পরিবর্তে যেমন 5000-এর ব্যবস্থা বলছি, সাথে সাথে হসপিটালে গেলে বিনা এতে পয়সা খরচে ট্রিটমেন্ট পাবেন। আপনার ছেলেরা যে স্কুলে পড়ে সেই স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক থাকবে। আপনার স্বামীরা যে কাজ করে তাদের কাজের মূল্যায়ন হবে, তাদের কাজের মজুরি ঠিক হবে, এবং আপনার স্বাধীনতা থাকবে, আপনার নিরাপত্তা দেওয়া হবে। এক কথায় বাংলা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা পাবে যদি আপনাদের ভোট আমাদের পক্ষে আসে, আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব যদি আপনারা দেন। যদি কেন বললাম, আপনারা ডিসাইড করবেন। তো এই এসআইআর হচ্ছে, ও আপনি যাকে জিতিয়েছেন তার জন্যই তো হচ্ছে। সে যদি 90,000 অফিসার না দিত, এখন হতো এসআইআর? বলেন আপনারা, হতো কি? এত শর্ট পিরিয়ডে হয় এটা, এত শর্ট পিরিয়ডে? তাই এটা নিয়ে শুনছিলাম, এখনো বাস্তব জানি না, তাও বলে রাখি, নাকি মাধ্যমিকের সার্টিফিকেট দিলেও হবে না। মানেটা কি ভাই? এই অ্যাডমিট দিলে হবে না, সার্টিফিকেট দিতে হবে। মানে ভারতবর্ষের ভোটাধিকার হতে গেলে মাধ্যমিক পাস হতে হবে? এইরকম আইন হচ্ছে নাকি নতুন? তার আগে তো পরিকাঠামো তৈরি করতে হবে ভাই। এই যে আমি এখানে এসে ভাষণটা দিচ্ছি, যদি এই স্টেজ পরিকাঠামো না থাকতো ভাষণ কি দিতে পারতাম? তো আপনি যদি বলেন যে অ্যাডমিট কার্ড হবে না, সার্টিফিকেট লাগবে, অর্থাৎ পাস করেছে মাধ্যমিক লাগবে, তার ব্যবস্থা আপনি আছেন? সারা ভারতবর্ষে, এই শুধু মোদিজির আমলে বলছি, সারা ভারতবর্ষে প্রায় 1 লক্ষ স্কুল বন্ধ হয়ে গেছে। ক্ষতি কার হয়েছে? দলিত, আদিবাসী, মুসলমানদের।
তাহলে এত যদি স্কুল বন্ধ করতেন ছেলেরা পড়বে কোথায়? এই নাটক চলছে, এই নাটককে আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে। তাহলে 2021-এর আমরা বিজেপি তৃণমূলের বাইনারিতে পড়ে গিয়েছিলাম। বিজেপি নাকি SIR করে NRC CA করে তাড়িয়ে দেবে, ভোটটা লুট হয়েছে, আবার এসে দাঁড়াচ্ছে 2026 SIR করে ভোটাধিকার কেড়ে নেবে। তুমি আমাকে ভোট দাও, আমি তোমাকে ভোটাধিকার ফিরিয়ে দেব, এর নাম করে নাটক চলবে। তাই এদের ফাঁদে পা দেবেন না। আমি আপনাদের বলতে চাই, কারো আশীর্বাদে কারো অভিশাপে না আপনার ভোটাধিকার চলে যাবে না ভোটাধিকার থেকে যাবে। আমি দায়িত্বহীন ভাষাই বলছি, মোদিজি হোক আর মমতা ব্যানার্জি হোক, কোন ইল্লিগাল ভোটারকে তারা লিগাল করতে পারবে না। ঠিক একই ভাবে মোদিজি হোক আর মমতা ব্যানার্জি হোক, কোন লিগাল ভোটারকে ইল্লিগাল করে আটকে রাখতে পারবে না। দিনের শেষে সংবিধানকে সামনে রেখে তাকে লিগাল প্রুফ আমরাই করে ছাড়বো। তাহলে ভয় পেয়ে যাবেন না। শুভেন্দু অধিকারী বলেছে ভোটাধিকার কেড়ে নেবে, আর মমতা ব্যানার্জি বলছে ভোটাধিকার দিয়ে দেবো। কারো ক্ষমতা নেই, কারো ভোটাধিকার কাড়ার ক্ষমতা নেই, কারো দেওয়ার ক্ষমতা নেই। দেবে কে সংবিধান, কাড়বে কে সংবিধান। ভারতীয় হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, আপনার আবার ভোটাধিকার পাবো। আর ইললিগাল যে আছে তার সাথে কোনো প্রশ্ন নেই আমার, যে ভারতীয় নয় তার আমি ভোটাধিকার নিয়ে চিৎকার করবো কেন ভাই? আমি দায়িত্বশীল নাগরিক। কিন্তু আপনাদের ভয় দেখানো হচ্ছে, ভয় পাবেন না। হয়তো সামনের দিনে আগামী দিনে আরও হয়তো লড়াই হতে পারে, আসতে পারে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই হবে। তবে বিভিন্ন জায়গায় দেখছি প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক। আরও বেশি বেশি করে প্রতিবাদ হবে। কি বললাম? আরও বেশি বেশি করে প্রতিবাদ হবে আগামী দিনে। এই দেগঙ্গা ARO যিনি আছেন, ERO বা ERO যিনি আছেন, সেই অফিস ঘেরাও হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এটাও আমি বলে যাচ্ছি। তবে শান্তিপূর্ণ, কারো কথায় বার খেয়ে কিছু ক্ষতি করে ফেলবেন না। আমি বললাম, আপনি গেলেন BDO অফিসের গেটটা ভেঙে দিলেন। ওই BDO অফিসের গেটটা আপনার আমার ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে। ও আপনার আমার সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি মানে নাগরিকের সম্পত্তি। ওই গেটটা আবার সারাতে হবে তো। ওই গেটটা সারাতে গেলে যে টাকাটা খরচ হবে, সেই আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে সারাবে। ওটা আমার আপনার সম্পত্তি, আমি আপনি ভাঙবো কেন? তাহলে হিংসায় আমরা জড়াবো না। আমরা কি করবো? ঘিরে বসে রাখবো। জবাব দিতে হবে কোন লজিকে তুমি আমার 4 ভাই বোন, তুমি আমাকে 6 ভাই বোনের ডেটা পাঠিয়েছো। বুঝতে পারছো না? জবাব দিতে, যতক্ষণ দিতে পারবে বসে থাকবো, ঘিরে বসে থাকবো। কোনো হই হুল্লোর কিছু নয়, হইও নয়, ঝগড়া ঝামেলা নয়, বসে থাকবো। আজকে আমি একটা পোস্ট দেখলাম, এবার এই 6 ভাই বোনের নিয়ে না যারা বিকৃতি মস্তিষ্কে চলছে, ওরা কি বলছে মুসলমানদের সমস্যা হচ্ছে, ঘোড়ার ডিম সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। বলছে মুসলমানদের সমস্যা হচ্ছে। আমি একটা নাম বলছি, রাজা রায়, পিতার নাম কালীপদ রায়, 25 বছরের ছেলে। তার কাছে হেয়ারিং এর নোটিশ এসেছে। কেন এসেছে? তার ভাই বোন মিলিয়ে তারা 8 জন। লোকটি, ছেলেটি কে? রাজ্যসভার MP ছিল শান্তনু সেন, তৃণমূলের নেতা। তার গাড়ির ড্রাইভার, আমি এতটাও বলে দিচ্ছি। কি বললাম? তার গাড়ির ড্রাইভার নোটিশ এসেছে। এবারে বলুন, শুধু কি মুসলমানের কাছে আসছে? এবার কার একটা সন্তান নেবে, কে 2টো সন্তান নেবে, সেটাকে ডিসাইড আমি করে দেবো না আমার দেশে কোনো পলিসি আছে এরকম? আমার দেশে পলিসিও নেই, আর আমার ডিসাইড করার পাওয়ারও নাই। আমি ওই বিতর্কে জড়াবো না। যদি পলিসি থাকতো 2টো সন্তান, কেন 3টে হয়েছে সেটা প্রশ্ন হতো। যখন পলিসি নাই, তাহলে ওরা 8 ভাই বোন, তাদেরকে ইচ্ছা করে পেরেশানি, মানে ওটাকে হয়রানি করার জন্য এ কাজ করা হচ্ছে। তাই আমি আপনাদের বলবো, ঐক্যবদ্ধ থাকতে হবে। কে হিন্দু কে মুসলমান সেই পরিচয় নিয়ে বিতর্কে জড়াবেন না। আমাদের সামাজিক পরিচয়, আমরা মানুষ। আমার পাশের বাড়ির একজন কেউ এই SIR এর হেয়ারিং এ বিপদে পড়েছে, আর আমি এত বড় নিকৃষ্ট হয়ে যাব না যে হিন্দু কি মুসলমান দেখবো আমি। আমার কাজ কি হবে? আমার পাশের বাড়ির ওই লোকটার পাশে থেকে তাকে সাহস জুগিয়ে তার হয়ে 2টো কথা বলা। এটা হবে তো নাকি রে ভাই? না রাজা রায় কালীপদ রায়ের ছেলে, ওটা ও বুঝে নেবে, ও বলে আমি মুখ ঘুরিয়ে নেব, এটাও হবে না। আর রজিউদ্দিন আখতারি,
ওটা বুঝে নেবে, আমি মুখ ঘুরিয়ে নেব, এটা উচিত হবে না। তাই আমার কাছে অজয়উদ্দিন আখতারিও যতটা গুরুত্ব পাবে, একজন এসআইআর এর নোটিশ ইস্যু করেছে কেন সেই নিয়ে, আর রাজা রায়কেও কেন নোটিশ ইস্যু করলো, এই দুটো গুরুত্বই কিন্তু আমার কাছে এক থাকবে, এর বাইরে কিছু হবে না। হ্যাঁ, অজয়উদ্দিন আখতারি আমার পার্টির অঞ্চল লেভেলের বিভিন্ন লেভেলের একটা নেতৃত্ব, ঠিক কথা, কিন্তু অন্যায় এর সাথেও হয়েছে, অজয়উদ্দিন আখতারির সাথে হয়েছে, রাজা রায়ের সাথে হয়েছে। সুতরাং দুই অন্যায়কে আমরা এক মানদণ্ড হিসাবেই দেখব, আলাদা আমরা দেখব না। 21শে জানুয়ারি কলকাতা যেতে হবে। যাদের নোটিশ অলরেডি এসে গিয়েছে তারা আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। ওরা কি করবে? অ্যাপ্লিকেশন লিখে জমা কোথায় করাতে বলবে সেখানে করবে, 1 নম্বর কথা। আমি একটু বলে যাই, এইখানে প্রোগ্রাম হতো না, দ্বিতীয় জায়গায় হতো, এখানে হয়েছে, এতটুকু বলে যাচ্ছি আমি। যে এখানে প্রোগ্রামের জায়গা চেঞ্জ করালো, তার বাপ দাদু কবর যেখানে শুয়ে আছে খোঁজ নিয়ে দেখুন, তার আত্মীয় যেখানে শুয়ে আছে কবরটা যে সুরক্ষিত আছে এই নওশাদ সিদ্দিকীর জন্য, মমতা ব্যানার্জির জন্য নয়। তাকে এইটুকু শুধু জানিয়ে রাখতে চাই, আগামী দিনে এসআইআর নিয়ে পেরেশানিতে পড়লে, বিপদে পড়লে তার দল তার পাশে থাকবে না। আমার এই অজয়উদ্দিন রায় তাকে বিপদ থেকে উদ্ধার করবে, এটাও আমি বলে রেখে দিতে চাই। কারণ তার বাপের কবর, তার আত্মীয়র কবর সুরক্ষা করার জন্য মমতা ব্যানার্জি এগিয়ে আসেনি, অভিষেক ব্যানার্জি এগিয়ে আসেনি, কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে আসেনি, এগিয়ে এসেছে নওশাদ সিদ্দিকীর মতো গুটি কয়েক মানুষ। আমাদের করা মামলার জন্য এখন ওনার পরিবারের কবরস্থানটা সুরক্ষিত আছে। আর ও আজকে দাদা দিদি বলেছে বলে হই হই করছে, তো গরম কদিন থাকবে দেখে নেন। শাহজাহান শেখ ওই নাকি সন্দেশখালী নিজেকে বেতাজ বাদশা বলতো, সে এখন জেলের ভাত খাচ্ছে, আর এ তো পাড়ার চারানার নেতা। সময় আছে, শুধরে যান। আমি বলছি সময় আছে, শুধরে যান। শুধরে যান মানে বলছি না আইএসএফে চলে আসুন, আইএসএফে দরকার নেই, আপনি আপনার দলটা করুন। কারণ আজকে যে নিচে আছে কালের ক্রমে সে কালকে আগামীতে ওপরে উঠবে। আজকে যিনি ওপরে আছেন কালের ক্রমে সে আগামীতে নিচে নামবেন। নিচে থাকার পরে মানুষ আপনাকে কিভাবে গ্রহণ করে, ওপরে থেকে যে আচরণ করবেন তার উপরই তো হবে ভাই। ওপরে থেকে যে আচরণটা তুমি করেছো, নিচে নামলে সেটা মূল্যায়ন হবে, আর নিচে নামতে হবেই কালের ক্রমে ভাই। সেই দিনটার কথা ভেবে করুন। আমি অনুরোধ করব আপনাদের, রাজনৈতিক হিংসায় জড়াবেন না। যার যে দল ভালো লাগবে সে দল করবেন, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে দল করবেন। কারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী, এরা খোঁজ নিয়ে দেখবেন এসি রুমে বসে চা খায়, আর আপনারা ঝগড়া জড়িয়ে পড়ছেন। দ্বিতীয় কথা, প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করবেন। প্রশাসন বন্ধু আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ তারা সদস্য, তারা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ সদস্য। আমরা প্রশাসনকে অনেক কথা বলি, কিন্তু একটু ভেবে দেখেছেন 8 ঘন্টার বেশি এরা কতক্ষণ ডিউটি করছে? 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করছে। কেন করবে? 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে? এটা আমাদের বাড়ির তারা একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাই এদের জন্য এদের হোক কথা বলতে হবে। আইনকেও হাতে তুলে নেবেন না, এই প্রশাসন ভাইদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং আওয়াজ তুলবেন। এই পুলিশ সহ সরকারি কর্মচারীদেরকে মমতা ব্যানার্জি 2006-7-8-এর দিকে বলেছিল কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে হবে, নাহলে সরকার থেকে চলে যাও। এখনো কেন এই পুলিশ সহ সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাচ্ছে না? কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে হবে। পুলিশে প্রায় 2.5 লক্ষ শূন্য পদ আছে, ওই 2.5 লক্ষ শূন্য পদ পূরণ করতে হবে। মমতা ব্যানার্জি প্রত্যেক দিন ওনার হিসাবে থানা উদ্বোধন করে যাচ্ছে। ভাঙড়ে 2-3টে থানা ছিল, এখন 8টা থানা করে দিয়েছে। আমি তো বলি যে পাড়ায় থানা করে দাও, নওশাদ সিদ্দিকীর কোনো অসুবিধা নাই। অসুবিধা কি ভাই? আমি সমাজ বিরোধী নাকি? আমি বোম মারামারি করি নাকি? সমাজ বিরোধী ওই নোটোরিয়াস ক্রিমিনাল, ওর অসুবিধা হতে পারে, আমার কেন অসুবিধা হবে? তবে আমি একটা কথা বলেছি, ওই একটা অফিসারকে দিয়ে 2টো থানা চালালে হবে না। লেডি কনস্টেবলের অভাব, লেডি এসআই এর অভাব, নতুন পদ যে তৈরি হয়েছে সেগুলো পূরণ করো। 2.5 লক্ষ শূন্য পদ আছে, 2.5 লক্ষ পুলিশে যদি এসে যায় তাহলে কি হবে? আমার আজকের যে পুলিশটা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করছে, তার ডিউটি 8 ঘন্টায় চলে আসবে, কষ্ট কম হবে। আর 2.5 লক্ষ পরিবার কি হবে? চাকরি পাবে। 2.5 লক্ষ পরিবার চাকরি পেলে আরো 2.5 লক্ষ পরিবার তার থেকে উপকৃত হবে। তাহলে 5 লক্ষ পরিবার পিছু 4 জন করে ধরলে 5 লক্ষ পরিবার মানে 20 লক্ষ মানুষ শুধু পুলিশে নিয়োগের মাধ্যমে উপকৃত হবে। মমতা ব্যানার্জি যদি না পারে সেই জায়গা থেকে অব্যাহতি নিক, আমাদেরকে দায়িত্ব দিক, আমরা এগুলো বুঝে দেখিয়ে দেবো। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেগঙ্গার মায়েদের বলবো, দেগঙ্গার মায়েদের বলবো 1000-1200 টাকা হাতে ধরিয়ে দিচ্ছে, আর আপনার স্বামীর আপনার ছেলের যখন ট্রিটমেন্ট করতে হচ্ছে কত করে দিতে হচ্ছে? 5000-10,000 খরচ হয়ে যাচ্ছে। আপনারা যদি আমাদের যেতান, হেভি ট্রিটমেন্টের জন্য কলকাতা যেতে লাগবে না। কলকাতার পিজি হসপিটাল আপনাদের দ্বারে, আপনার জেলায় আমরা হাজির করে দেবো। ধন্যবাদ সকলকে।